ক্লাস 10 আজকে আমরা পুরনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণ শুরু করার আগে আমাদের কয়েকটা জিনিস একবার মনে করে নেওয়া যাক। আর এই তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারটা আমরা ক্লাস 8এও পড়ে এসেছি। তো প্রথমে আমরা একটু ধাতুর পরিবহনটা জানি, কারণ আমরা জানি যে আমরা যে বিভিন্ন কারেন্ট বা ব্যাটারির থেকে উৎপন্ন কারেন্ট ব্যবহার করি, সেগুলো যখন বিভিন্ন যন্ত্রপাতিতে যায় সেগুলো ধাতুর মধ্য দিয়ে পাঠানো হয়। ধাতুর তার সাধারণত সেগুলো তামার হয়, কিছু কিছু ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম আর তামা প্রধানত ব্যবহার করা হয়। এছাড়া অন্যান্য ধাতুও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। অধাতুও কয়েকটা আছে তড়িৎ পরিবহন করতে পারে, যেমন গ্রাফাইট আছে, কার্বনের উপভেদ। তো সাধারণত অধাতুগুলো তড়িৎ পরিবহন করতে পারে না। তো এবার একটা পরীক্ষা দেখা যাক। ধরো এই একটা পাত্র, এই পাত্রে জল আছে, বিশুদ্ধ জল, এই পাত্রেও বিশুদ্ধ জল আছে। এবার একটা ব্যাটারি সাহায্যে দুটো তড়িৎ দ্বার, যেটা কিনা ধাতুর তৈরি, ছবিতে যেমন দেখা যাচ্ছে ডায়াগ্রাম, একটা সুইচ দিয়ে একটা পাত জলে ডুবে আছে, আর একদিকে একটা ধরো খুব কম ওয়াটের একটা বাল্ব আছে, আর একই রকম সেটআপ এখানে আছে। তো আমরা সুইচ অন করলে দেখব এই বাল্ব দুটো কোনো ক্ষেত্রেই জ্বলবে না। এইবার আমরা কি করলাম, প্রথম পাত্রে কিছু পরিমাণ চিনি আর দ্বিতীয় পাত্রে আমাদের যে খাওয়ার লবণ, টেবিল সল্ট, সেইটা মিক্স করে দেওয়া হলো। এই পাত্রে কি দেখা যাবে? দেখা যাবে চিনিটা যে পাত্রে যোগ করা হলো সেই পাত্রের সঙ্গে যে বাল্বটা আছে সেটা কিন্তু জ্বলবে না, কিন্তু লবণ যে পাত্রে আছে সেইটা জ্বলছে। তাহলে পার্থক্যটা কী হলো? প্রথমে চিনি বা লবণ কিছুই মেশানো নেই, শুধুমাত্র বিশুদ্ধ জলটা আছে, তড়িৎদ্বার দুটো ডুবে আছে, সুইচ অন করা হলো, বাল্ব জ্বলছে না। পরেক্ষণে একটায় চিনি যোগ করা হলো, একটা লবণ যোগ করা হলো, চিনিটা খুব সুন্দরভাবে দ্রবীভূত হতে পারে, দ্রবীভূত হয়েও গেল, লবণও দ্রবীভূত হলো, কিন্তু দেখা গেল লবণ যে পাত্রে আছে সেই পাত্রের বাল্বটা জ্বলছে, চিনিটা জ্বলছে না। তো এখানে ঘটনাটা কি ঘটছে সেইটাই আমাদের বুঝতে হবে। এই চ্যাপ্টারের বিষয় কি হচ্ছে না, চিনি সমযোজী পদার্থ। আমরা এর আগে সমযোজী যৌগ, আয়নিক যৌগ পড়েছি। তো চিনি সমযোজী যৌগ, বা আমরা যদি গ্লুকোজ দিই, ইউরিয়া দিই, একই রেজাল্ট আসবে, কোনো জ্বলবে না বাল্ব। কিন্তু আমরা যদি একটু লবণ যোগ করি, একটু সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করি, অল্প পরিমাণে অ্যাসিড যোগ করি, সেক্ষেত্রে জ্বলবে। সুতরাং যে পদার্থগুলো যোগ করলে বাল্ব জ্বলছে তার মানে তড়িৎ পরিবহন হচ্ছে। আমরা যদি ফিজিক্সের একটু সার্কিটের কথা ভাবি, কোনো একটা ব্যাটারি কী থাকে, ব্যাটারি একটা আছে, তার সঙ্গে ধরো এখানে একটা বাল্ব যোগ করা আছে, তারপর এখানে ধরো একটা সুইচ আছে। তাহলে আমরা যখন সুইচ অন করব, পুরো একটা সার্কিট বা একটা সার্কিট যখন কমপ্লিট হয়, কোথাও যদি বিচ্ছিন্ন না থাকে, বর্তনীতে বিচ্ছিন্নতা যদি না থাকে, তাহলে তার ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, তাহলে সেই বাল্বটা জ্বলবে বা যে কোনো ডিভাইস চলবে। কিন্তু এখানে আমরা কি দেখছি, এইখানে দুটো তারের কিন্তু মুখ জোড়া নেই, কাটা। তাহলে এইখান থেকে যদি আমি ইলেকট্রনের ফ্লো হওয়া শুরু হয়ে দেখি, তাহলে ইলেকট্রনটা এইখান থেকে এই পর্যন্ত প্রথমে আসতে পারছিল না, তাই বাল্বটা জ্বলছিল না। কিন্তু লবণ যোগ করার পরে সেই ইলেকট্রনটা আসতে পারছে, তার ফলে জ্বলতে পারছে। তাহলে ওটা কিভাবে আসছে সেটা আমরা দেখব, 1 নম্বর। আর 2 নম্বর কী দেখব, যে কিছু কিছু পদার্থ দিলে হচ্ছে, কিছু কিছু পদার্থ দিলে হচ্ছে না। তো যে সমস্ত পদার্থ যোগ করার পরে তারা তড়িৎ পরিবহন করে না, কি কি অবস্থায় হবে না, এটা আমরা জল নিয়েছি বলে জলে দ্রবীভূত অবস্থা, আরেকটা হতে পারে গলিত অবস্থায়। আমরা যদি এই পাত্রটাকে উত্তপ্ত করে মেল্ট করতাম, ধরো শুধু প্রথম থেকেই লবণ আছে, খাবার লবণ, তার ভেতরে যদি আমরা দুটো তার
প্রবেশ করাই তাও বাল্ব জ্বলবে না, কিন্তু হিট দিয়ে 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 যদি এটা গলে যায় তখনই এটা হবে। তার মানে কী হবে, কোনো একটা পদার্থ থেকে আয়ন তৈরি হবে, আয়ন তৈরি হবে। তো চিনি বা ইউরিয়া বা গ্লুকোজ তারা এরকম আয়ন তৈরি করতে পারে না, সমযোজী যৌগ। কিন্তু তড়িৎযোজী যৌগ আমরা খাবার লবণ জানি সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা যখনই আমি জলে দ্রব বা দ্রবীভূত বা গলিত অবস্থায় কী তৈরি হবে, Na+ আর Cl-। তার সঙ্গে সঙ্গে বিশুদ্ধ জলও আয়নিত হয় না, কিন্তু এর প্রেজেন্সে জলও আয়নিত হয়ে H+ আর OH- তৈরি করবে। তাহলে আমাদের এখানে কাজ কি না, প্রথমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে চেনা, এর নাম দেয় বা জানতে চাওয়া হয়। তো বইতে যে কটা নাম আছে সেইগুলোই পড়লেই হবে। তার পাশাপাশি একটু মাথা চালিয়ে বা বুদ্ধি চালিয়ে বিবেচনা করতে হবে যে কোনগুলো হতে পারে। সাধারণত যে কোনো অ্যাসিড, ক্ষার, লবণ এরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, তারা সাধারণত আয়নীয় হয়। সমযোজীর ক্ষেত্রে কয়েকটা ব্যতিক্রম আছে। যে সমস্ত সমযোজী যৌগ দ্রবীভূত অবস্থায় আয়ন তৈরি করতে পারবে তারাই পারবে তড়িৎ পরিবহন করতে, তারা কিন্তু তখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়ে যাবে। যেমন যদি আমরা HCl বলি, হাইড্রোজেন ক্লোরাইড, এটা যদি গ্যাসীয় অবস্থায় থাকে বা তরল অবস্থায় থাকে, না গ্যাসীয় অবস্থাতেই ভাবি আপাতত, এ কিন্তু আয়নিত হয় না, H+Cl- আয়নিত। কিন্তু আমরা যখন এটা জলে দেব সঙ্গে সঙ্গে কী হবে, H+ আর Cl- তৈরি করবে। আমরা জানি এটা একটা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এটা সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও যেহেতু আয়ন তৈরি করে জলে, সেক্ষেত্রে এ কিন্তু তড়িৎ পরিবহন করবে এবং এ একজন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে। সুতরাং কয়েকটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর কয়েকটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম আমাদের মনে রাখতে হবে। এবারে আসছে তড়িৎ বিশ্লেষ্যের পরিবহন। ধাতুর পরিবহন কি করে? ধাতুর পরিবহনকে বলা হয়, যারা ধাতুর মুক্ত ইলেকট্রন বলা হয়। আপাতত এইটুকু মনে রাখলেই চলবে, মুক্ত। আচ্ছা, এখানে জায়গাটা কম হচ্ছে, মুছে নেওয়া যাক। মুক্ত ইলেকট্রন। সুতরাং সরাসরি এই মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহনটা করছে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে কি হবে না, যে আয়নগুলো ছিল সেই আয়ন, এক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে না, তড়িৎ পরিবহন করে আয়ন। কে কে আয়ন? ক্যাটায়ন ও অ্যানায়ন। ক্যাটায়ন মানে যারা প্লাস চার্জ, আর অ্যানায়ন মানে মাইনাস চার্জ। আরেকটা এদের ক্যাটাগরি আছে, যে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেউ কেউ মৃদু হয় আর কেউ কেউ তীব্র হয়। এই মৃদু ও তীব্রটা মনে রাখার উপায় হচ্ছে, আমরা যে অ্যাসিড বেস সল্ট ক্লাস 9-এ পড়ে এসেছি, সেই চ্যাপ্টার থেকে যদি কিছু কিছু জিনিস মনে থাকে তবে এটা অনেক ইজি হয়ে যাবে। মৃদু ক্ষার, মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার তার অ্যাসিডের লবণ, মোটামুটি কয়েকটা মনে রাখলেই হবে। যেমন মৃদু ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মৃদু অ্যাসিড ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, জৈব অ্যাসিডগুলো তারা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর যেগুলো তীব্র ক্ষার বা তীব্র অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এই পার্টটা হলো। এইবারে এই পদ্ধতিটাকে তড়িৎ বিশ্লেষণ কেন বলা হচ্ছে? তড়িৎ বিশ্লেষণ কেন হচ্ছে? কারণ এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন যারা কিনা তড়িৎ পরিবহন করে, তারা তড়িৎ পরিবহন করার পরে তারা আর ক্যাটায়ন আর অ্যানায়নে থাকতে পারে না। তারা ইলেকট্রনগুলোকে রিলিজ করে নিউট্রাল হয়ে যায়। নিউট্রাল হয়ে গিয়ে নতুন যৌগ তৈরি করে বা মৌল তৈরি করে, নিস্তড়িৎ। তো একটা দেখা যাক, পরে আমি ডিটেলসে আসছি। ধরো ভাবলাম যে সোডিয়াম Na+, সোডিয়াম ক্লোরাইড লবণ থেকে তৈরি হয়েছে। এ কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, Na+ একটা ইলেকট্রন দিয়ে নিস্তড়িত হয়ে যায়। তার মানে কি সোডিয়াম ধাতু তৈরি হয়ে যাচ্ছে। ছিল সোডিয়াম ক্লোরাইড যৌগ হিসাবে NaCl এর হিসাবে, আর ক্লোরিন মাইনাস যে সে ইলেকট্রনটা কি করে, ছেড়ে দেয়, দিয়ে ক্লোরিন নিউট্রাল হয়। পরে ক্লোরিন আর একটা ক্লোরিনের সঙ্গে মিশে গিয়ে
ক্লোরিন গ্যাস তৈরি করে। এইগুলো হচ্ছে খুব সাধারণ ছোট ছোট বিক্রিয়া। বিক্রিয়াগুলো আসার আগে আমরা তড়িৎ বিশ্লেষণের পাত্রটাকে একটু চেনে নিই, যেটাকে কিনা ভোল্টামিটার বলে। ভোল্টমিটার না, কিন্তু পরীক্ষায় অনেক সময় সত্য মিথ্যা দেয়। ভোল্টমিটার কি হয় না, যার সাহায্যে কোনো একটা ব্যাটারির কথা ভাবতে পারি, তার ভোল্ট বা বিভব প্রভেদ মাপা হয়। 11 ভোল্ট, 12 ভোল্ট, 6 ভোল্ট, সেই ভোল্ট মাপার জন্য সেটা ভোল্টমিটার। আর ভোল্টামিটার কোনটা না, এরকম একটা পাত্র, যে পাত্রে রেখে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটাকে চালানো হবে। এইবারে এর কয়েকটা পার্ট আছে, সেগুলো আমরা দেখে নিই। যেমন একটা ব্যাটারি থাকবে, দুদিক থেকে দুটো তড়িৎদ্বার থাকবে। তড়িৎদ্বারের একটা নেগেটিভ সাইড, ব্যাটারির যে ছোট প্যারালাল লাইনের ছোট লাইনটা হচ্ছে নেগেটিভ, বড় লাইনটা পজিটিভ হয়। সেই সেন্সে এদিকেরটা হচ্ছে প্লাস, এদিকেরটা হচ্ছে মাইনাস। মাইনাসটা হচ্ছে ক্যাথোড আর প্লাসটা হচ্ছে অ্যানোড। উল্টো দিকে ক্যাটায়ন হচ্ছে প্লাস, অ্যানায়ন হচ্ছে মাইনাস। সো এই দ্রবণে কী হবে, ক্যাটায়ন ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে, অ্যানায়ন অ্যানায়ন দ্বারা আকৃষ্ট হবে। সুতরাং প্লাস চার্জ যারা থাকবে এই দ্রবণে, তারা এই দিকে যাবে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, এটা মনে রাখার উপায় হচ্ছে এরকমই, আর অ্যানোয়ন যাবে অ্যানোডের দিকে। এইটা হলো ক্যাথোড আর অ্যানোয়েডের মুভমেন্ট, ইলেকট্রোড বা তড়িৎদ্বার যেটা, তার চিত্র। আর এটা হচ্ছে ভোল্টামিটার। আর এতে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকবে, যারা কিনা এই তড়িৎ পরিবহনটা করবে। তার উপায় কি না, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। এইবার একটু রাসায়নিক বিক্রিয়াগুলো দেখা যাক। রাসায়নিক বিক্রিয়া একটা ঠিকঠাক বুঝতে পারলে বাকি সমস্তটা বোঝা যাবে, আলাদা কিছু নয়, খুবই ইজি এই পার্টটা। আলাদা আলাদা করে রিয়াকশানগুলো মনে রাখার দরকার নেই। তার আগে আমরা অন্যান্য চ্যাপ্টারে বা লাস্ট ধাতুর যে চ্যাপ্টারটা, ধাতু নিষ্কাশনে, সেখানে আমরা জারণ বিজারণটা পড়েছিলাম। আমি এখানে তাও আরেকবার বলে দিই, জারণ আর বিজারণটা কি। জারণ আর বিজারণ ইন টার্মস অফ ইলেকট্রন, ইলেকট্রন আদান প্রদানের। বিজারণের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ, মানে যেমন দেখালাম, ধরো Na প্লাস ছিল, প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করলো, Na হলো। বা Ca2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করবে, যতগুলো প্লাস আছে, নিউট্রাল হবে বলেছি, নিস্তড়িত হবে, সুতরাং Ca। আর জারণের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রন রিলিজ করবে। ধরো ক্লোরিন যেটা ছিল, Cl মাইনাস একটা ইলেকট্রন রিলিজ করে দিল, দিয়ে এখান থেকে ক্লোরিন হলো। ব্রোমিন মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ব্রোমিন হলো। তো তাহলে এই প্রসেসটা হচ্ছে বিজারণ, রিডাকশন। আর এই বিজারণ বিক্রিয়াটা কোথায় হবে, ক্যাথোডে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে উল্টে জারণটা কোথায় হবে, অ্যানোডে হবে। তাহলে এই তিনটে রিলেশন মনে রাখতে হবে। কী কী রিলেশনটা, ক্যাটায়ন ক্যাথোডে যাবে, ক্যাটায়ন মানে অলরেডি প্লাস, এই জায়গাটা ভালো করে খেয়াল রাখলে বোঝা যাবে। ক্যাটায়ন মানে অলরেডি এ প্লাস, প্লাস আয়ন কোনটা যাবে, মাইনাস যাবে, মানে ক্যাথোডে যাবে। ক্যাথোডে গিয়ে কী করবে, ও প্লাস আছে মানে কি, ওর ইলেকট্রনের কম আছে, খামতি আছে, ইলেকট্রনটা গ্রহণ করবে। আর ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ। এই একটা স্টেপ বুঝতে পারলে বাকিগুলো বোঝাবে। সুতরাং উল্টো দিকটা কী হবে, অ্যানায়ন যাবে অ্যানোডে, সে এখানে ইলেকট্রন ছাড়বে। তাহলে আমরা যদি একটু ডিপলি বোঝার চেষ্টা করি, এখান থেকে যখন ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি হয়, ব্যাটারির ক্ষেত্রে কি হবে না, আমরা জানি এরকম যদি একটা সার্কিট থাকে, মাইনাসের দিক থেকে ইলেকট্রনটা জার্নি শুরু করে, দিয়ে এই পরিবহনের মধ্য দিয়ে এসে প্লাস দিকে জার্নি কমপ্লিট করে। কিন্তু এখানে তো তার কাটা, আসতে পারছে না। তাহলে এর উপায় কি, এখান থেকে যে ইলেকট্রনটা আসছে, সে প্রথমে তাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে বা গ্রহণ করছে প্লাস চার্জ যারা। উল্টো দিকে এখানে এসে কি আবার কেউ কেউ অ্যানায়নগুলো ইলেকট্রন ডোনেট করে দিল, সুতরাং ইলেকট্রনটা এসে আবার প্লাসে চলে যাচ্ছে। এইভাবে সার্কিটটা কমপ্লিট হচ্ছে। টোটাল একটা ইলেকট্রনের কিন্তু ফ্লো হচ্ছে না, যেটা কিন্তু আমাদের ধাতব পরিবাহীর ক্ষেত্রে হয়। ইলেকট্রনটা একটা সিঙ্গেল লুপের মধ্যে দিয়ে যায়, কিন্তু এখানে লুপ তো কাটা। এখানে এইভাবে আয়নগুলো পরোক্ষভাবে ইলেকট্রনের গ্রহণ আর
বর্জনের মাধ্যমে এই পদ্ধতিটা কমপ্লিট করে। আর কি বললাম না, ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে বিজারিত হবে, অ্যানোড অ্যানায়ন অ্যানোডে এসে জারণ হবে। এই জিনিসটা যদি একটা বিক্রিয়ার ক্ষেত্রে বোঝা যায়, বাকি সবগুলোর ক্ষেত্রে সহজ। তো আমরা আমাদের কয়েকটা বিক্রিয়া থাকবে বইতে, সেইগুলোই প্র্যাকটিস করলে হবে। আর যেমন যদি বলে যে গলিত অবস্থায় যদি কোনো লবণের তড়িৎ বিশ্লেষণের কি পদার্থ উৎপন্ন হবে, সেটা একদম সহজ। যেমন আমি কয়েকটা বলে দিচ্ছি, বইতে সোডিয়াম ক্লোরাইড হয়তো থাকবে, তারপরে কি থাকবে, পটাশিয়াম ক্লোরাইড ভাবতে পারি আমরা, ক্যালসিয়াম ক্লোরাইড ভাবতে পারি। আর একটা আমরা ধাতু নিষ্কাশনে দেখেছিলাম যে অ্যালুমিনিয়াম থেকে ধাতু নিষ্কাশন করা হয়, সেখানেও তাই Al2O3। তাহলে এইগুলো গলিত অবস্থায় প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, একটা করে ক্যাটায়ন হবে, একটা করে অ্যানায়ন হবে। তাহলে কি হচ্ছে, যদি আমি Na+ লিখি এর ক্ষেত্রে K+, এর ক্ষেত্রে Ca2+, এক্ষেত্রে Al3+, এরা সবাই হচ্ছে ক্যাটায়ন। কোথায় যাবে, ক্যাথোডে যাবে। ক্যাথোডে গিয়ে কি হবে, বিজারণ হবে। যার যতগুলো করে ইলেকট্রনের ঘাটতি আছে সে ততগুলো করে ইলেকট্রন নেবে। সোডিয়াম যদি সোডিয়াম ক্লোরাইড নিয়ে এই পরীক্ষাটা করা হতো, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন নিয়ে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। পটাশিয়াম কি করবে, একটা ইলেকট্রন নিয়ে পটাশিয়াম ধাতুতে পরিণত হয়ে যাবে। ক্যালসিয়ামের দুটো ডেফিসিয়েন্সি আছে, তাহলে দুটো ইলেকট্রন নিয়ে Ca2+ হবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তিনটে ইলেকট্রন নিয়ে অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হয়ে যাবে। এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। অ্যানোডের ক্ষেত্রে কি হবে, অ্যানোডে হবে জারণ। একই ক্ষেত্রে এই তিনটে ক্ষেত্রে কি হবে, ক্লোরিনই তৈরি হবে, Cl-। সে কী করবে, একটা ইলেকট্রন রিলিজ করে ক্লোরিন তৈরি হবে প্রথম। আর সেই ক্লোরিন আর একটা ক্লোরিন সঙ্গে বিক্রিয়া করে বা যুক্ত হবে, বিক্রিয়া বলা ভুল, যুক্ত হয়ে যাবে, দিয়ে ক্লোরিন গ্যাস তৈরি হয়ে এখান থেকে বুদবুদ করে বেরিয়ে যাবে ভাবতে পারি। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে, O2-, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিজেন হবে, আবার সেই একই ব্যাপার, অক্সিজেন যুক্ত হয়ে অক্সিজেন গ্যাস তৈরি হবে। এইবারে আমরা যদি জলের তড়িৎ বিশ্লেষণে কি হবে দেখি। জলের তড়িৎ বিশ্লেষণে দেখতে গেলে বিশুদ্ধ জল তো আয়নিত হয় না, বিশুদ্ধ জল আয়নিত হয় না। আয়নিত করার জন্য কি করতে হবে, আমাকে খুব অল্প পরিমাণে অ্যাসিড বা লবণ যোগ করে দিতে হবে। ধরো আমরা সামান্য পরিমাণে HCl অ্যাসিডই দিয়ে দিলাম, তাহলে জল যেটা থাকবে H2O, সেটা তখন তড়িৎ বিশ্লেষণে মানে আয়নিত হয়ে H+ OH- হয়। আর HCl যেটা, সেখান থেকে H+ Cl-। এইবারে তাহলে ক্যাথোডের বিক্রিয়া কি হবে, ক্যাথোডে প্রথমত কে আসবে, ক্যাটায়ন আসবে। ক্যাটায়ন এখানে কে আছে, H+। এই H++ একটা ইলেকট্রন নিয়ে কি হবে, হাইড্রোজেন। অ্যানোডে কি হবে, অ্যানোডে আসবে, এখানে আমাদের একটু অ্যাডভান্স লেভেলে আছে, প্রেফারেন্স আছে, ক্লোরিনও আছে, OH আছে, OH-এর প্রেফারেন্স বেশি। আর এক্ষেত্রে আমরা HCl তো খুব অল্প পরিমাণে দিয়েছি, সুতরাং জলে বেশিরভাগ থাকবে OH-। সো OH- আসবে যখন, OH- একটা করে ইলেকট্রন ছাড়বে, দিয়ে OH নিউট্রাল হবে। এবার এখানে একটা ইলেকট্রিক্যাল নিউট্রালিটির জন্য ব্যালেন্স করতে হবে, এখানে যতগুলো ইলেকট্রন গ্রহণ হবে ঠিক এখানে ততগুলো বর্জন হবে। এটাকে ব্যালেন্স করার জন্য এটা 4/4 করে নেওয়া হয়। 4/4 করলে 4H, 4 ইলেকট্রন, সেখান থেকে 4H, আলটিমেটলি দুটো হাইড্রোজেন গ্যাস। 4টে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুটো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর 4OH থেকে 4 ইলেকট্রন গিয়ে 4OH হবে। এই 4OH থেকে কি হবে, একটা জল আর একটা অক্সিজেন আর দুটো জল। এই ব্যালেন্সটাকে আমাদের করতে হবে, ব্যালেন্স করার জন্যই এই 4টে করে ইলেকট্রন এলো। নয়তো জল অক্সিজেন একটা অণু তো তৈরি হতে হবে।
এখানে হাইড্রোজেন তৈরি হচ্ছে। তাহলে এইখানে দুটো জিনিস বোঝার আছে, যে প্রথমত ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং সেটা একটা বিজারণ প্রক্রিয়া। অ্যানোডে অক্সিজেন গ্যাস তৈরি হবে, জলটা তো জলেই থেকে যাবে, আমরা বুঝতে পারবো না। সুতরাং এটাকে সেট আপ করা যায়, এখান থেকে যদি উপরে একটা সিল্ড পাইপ থাকে, তার ভেতর দিয়ে যদি এটা ঢোকানো থাকে, তাহলে এই দুটো পাইপে বইতে যেমন ছবি দেওয়া আছে সেখানে গ্যাসগুলো যুক্ত হবে এবং সেখানে দেখা যাবে যে একই সময় তড়িৎ বিশ্লেষণ চলাকালীন যে পরিমাণ অক্সিজেন তৈরি হবে তার দ্বিগুণ পরিমাণে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তার ব্যাখ্যাটা অনেক সময় অ্যাডভান্স লেভেলে জানতে চাওয়া হয়। তার ব্যাখ্যাটা হচ্ছে এইটা, যে হাইড্রোজেন থেকে শুধু হাইড্রোজেন গ্যাস তৈরি হবে H+ থেকে, কিন্তু OH- থেকে অক্সিজেন আর জল তৈরি হবে। এইটাকে যদি আমরা ব্যালেন্স হিসাবে লিখি, সেখানে আমাকে 4টে করে ইলেকট্রন মিনিমাম কনসিডার করতে হবে। 4টে ইলেকট্রন গ্রহণ করলেই তবে একটা অক্সিজেন গ্যাসের অণু তৈরি হয়। সো এখানে 4OH থেকে, তার মানে 4টে ইলেকট্রন বর্জন, আর এখানে 4টে ইলেকট্রন গ্রহণ, মানে 2টো হাইড্রোজেন গ্যাস তৈরি। সো এইখানে ছোট ছোট করে পার্টে পার্টে প্রশ্ন করতে পারে যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের কী বিক্রিয়া হয়, অ্যানোডে কী বিক্রিয়া হয়, ক্যাথোডে কী পদার্থ উৎপন্ন হবে, অ্যানোডে কী পদার্থ উৎপন্ন হবে, যে হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয় তাদের অনুপাত কী, বা তাদের এই অনুপাতের কারণ কী, এইগুলো জানতে হবে। আর যদি গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করে, তাহলে তো বললাম যে প্রথমে যৌগটাকে চিনতে হবে, তার ক্যাটায়ন অ্যানায়নটাকে চিনতে হবে। ক্যাটায়ন মেইনলি একটা ধাতুর আয়ন হবে, সেখান থেকে ধাতু তৈরি হবে, আর অ্যানায়নের উপর ডিপেন্ড করে দেখতে হবে সেটা কী তৈরি হবে। সাধারণত ক্লোরাইড দিয়ে দেবে, ক্লোরাইড মানে ক্লোরিন গ্যাস, বা ব্রোমাইড দিলে ব্রোমিন গ্যাস হয়ে বেরিয়ে যাবে। এইবারে এই তড়িৎ বিশ্লেষণের কয়েকটা ব্যবহার আছে, সেটাকে আমরা নিজেদের মতো করে ডিজাইন করে তার সেট আপ করা হয়, কিন্তু সেখানে মূল বিষয়টা হচ্ছে ফিক্সড থাকে, যে ক্যাথোডে সবসময় বিজারণ হবে, অ্যানোডে সবসময় জারণ হবে। 1 নম্বর যদি আমরা লিখি যে ধাতু নিষ্কাশন, ধাতু নিষ্কাশন হতে পারে, যেমন আমরা দেখেছি অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করা হয়, সেটা ধাতু নিষ্কাশনের চ্যাপ্টারে দেখেছি, বা এখানেও আমি বিক্রিয়াটা দেখালাম একটু আগে, যে Al2O3, সেখানে Al3+O2- তৈরি হবে। আরও ইন্ডাস্ট্রিয়ালি সেটা সেট আপ করা হয়, অনেক সময় ক্রায়োলাইট ফ্লুওস্পার মেশানো হয়, সেগুলো আরও অ্যাডভান্সের জন্য, কিন্তু মেন বিক্রিয়াটা হচ্ছে একদম ফিক্সড, যে ক্যাথোডে ধাতু তৈরি হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে কি হতে পারে না, ধাতুর কি বলে ওটাকে, ধাতুর লেপন একটা হতে পারে। এক ধাতুর উপরে আরেক ধাতুকে প্রলেপ দেওয়া যায়, সেটাকে ধাতুর লেপন বলে। আর একটা হচ্ছে ধাতুর বিশুদ্ধিকরণও করা যেতে পারে। ধাতুর বিশুদ্ধিকরণ, তো দেখে নেওয়া যাক কি ঘটে। ধাতুর লেপনের ক্ষেত্রে আর ধাতুর বিশুদ্ধিকরণের ক্ষেত্রে একটা একটু অন্যরকম বিক্রিয়া ঘটে। কি বিক্রিয়াটা ঘটে আমরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ দিয়ে প্রথমে একটা দেখার চেষ্টা করি। ধরো আমাদের একটা পাত্রে, এখানে ধরো যেমন ব্যাটারি থাকে তেমন নিলাম, কি আছে এখানে, কপার সালফেট আছে CuSO4। তাহলে CuSO4, তো এখান থেকে Cu2+ প্লাস SO4 2- আর জল হয়ে আছে H+ প্লাস OH-। তাহলে এটা হচ্ছে আমার কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। সেখানে ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়াটা ভালো করে খেয়াল করতে হবে। ক্যাথোডে যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটা কোনো পরিবর্তন হবে না। এইটা মাইনাস ক্যাথোড, এইটা প্লাস অ্যানোড। বিক্রিয়ার পরিবর্তনটা হয়ে যায় কোথায়, অ্যানোডে। ক্যাথোডের ক্ষেত্রে কি হবে না, এই Cu+ আর H+ আছে, এদের প্রেফারেন্সের মধ্যে Cu2+টা আসবে। তাহলে Cu2+ প্লাস 2টো ইলেকট্রন গ্রহণ করে
কপার ধাতু তৈরি হবে। তাহলে এই যে তড়িৎদ্বার, এইটা আমি যা কিছু নিতে পারি, কপার নিতে পারি, প্ল্যাটিনাম নিতে পারি, গ্রাফাইট নিতে পারি। তো মনে করি প্রথমে আমি নিলাম এইটা নিলাম ধরো হচ্ছে প্ল্যাটিনাম, আর এইটা গ্রাফাইট আছে। এটা প্ল্যাটিনাম নিলেও অসুবিধা নেই, এটাও ধরো প্ল্যাটিনামই নিলাম, দুটো প্ল্যাটিনাম তড়িৎদ্বার নিলাম। তাহলে ক্যাথোডে কি হচ্ছে, এখানে কপার যে ধাতুর আয়ন আছে Cu2+, সেই কপারটা কি এখানে জমা হবে। দেখা যাবে প্ল্যাটিনাম প্রথমে সাদা চকচক করবে, কিছুক্ষণ পর দেখা যাবে এটা আস্তে আস্তে বাদামি হয়ে যাচ্ছে। এই ক্যাথোড বিক্রিয়াটা ফিক্সড থাকে। আর অ্যানোডে কি বিক্রিয়া হয়, এইটা গুরুত্বপূর্ণ। ক্যাথোডে হয়ে গেল বিজারণ, আর অ্যানোডে কি হবে, জারণ। সেই জারণ বিক্রিয়াটা কি না, OH এর কথা ভাবতে হবে। আবার OH মাইনাস, এখান থেকে ইলেকট্রন রিলিজ করে OH হচ্ছে, যেখান থেকে আবার অক্সিজেন আর জল তৈরি হবে। 4টে করে যদি হয়, একটা অক্সিজেন 2টো ওয়াটার, এই বিক্রিয়াটা হয়। ব্যালেন্স করলাম না, ব্যালেন্স করলে এখানে 4 দিতে হবে, 4OH 4OE, তাহলে 4OH, সেখান থেকে গিয়ে H2 + 2H2। এই বিক্রিয়াটাই যদি আমরা একটু অন্য কন্ডিশনে দিই, তখন এই ক্যাথোডের বিক্রিয়া যেটা, সেটা ফিক্সড থাকবে। অ্যানোড বিক্রিয়াটা চেঞ্জ হয়ে যাবে। অ্যানোডে কি হবে না, জারণই হবে, কিন্তু অন্যরকম জারণ হবে। কি হবে না, এবারে আমি এইটা প্ল্যাটিনামের জায়গায় কপার তড়িৎদ্বার রাখলাম, তড়িৎদ্বারটা এখন কপার করে দিলাম। তাহলে কপার করে দিলে কি হবে, তখন এই যে কপার যে দণ্ডটা আছে, ওই দণ্ডটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+ হয়ে দ্রবণে চলে আসবে। কপার যে দণ্ডটা আছে সেটা আস্তে আস্তে ক্ষয়ে যাবে, ক্ষয়ে ক্ষয়ে কী হবে না, সে Cu2+ হিসাবে আয়নে চলে আসবে, সঙ্গে সঙ্গে দুটো করে ইলেকট্রন ছাড়তে থাকবে। আর ইলেকট্রন ছাড়া মানেই জারণ। এখানে দেখলাম 4OH, সেই ইলেকট্রন ছেড়ে OH হয়েছিল, আর এখানে কপার ইলেকট্রন ছেড়ে Cu2+ হচ্ছে। সুতরাং এই অ্যাপ্লিকেশানটাই হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে খাটবে যখন ধাতুর লেপন বলবো বা ধাতুর নিষ্কাশন বলবো। কি হচ্ছে ঘটনাটা না, ক্যাথোডে আমার কে আছে জানার দরকার নেই, বা কী আছে জানার দরকার নেই। যদি ক্যাটায়ন যেটা দ্রবণে থাকবে আর অ্যানোডে যে ধাতুটা ব্যবহার করাবে তারা যদি সেম হয়, তাহলে বিক্রিয়াটা পাল্টে যাবে। সেখানে কি হচ্ছে না, OH এর পরিবর্তে সেই ধাতুটাই হবে জারণ। তাহলে এখানে কপার দণ্ডটা আস্তে 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 ক্ষয়ে যাবে, আর এইখানে কপার জমা হতে থাকবে। ঠিক আছে, এইখানে আস্তে আস্তে কপার জমা হতে থাকবে। তাহলে আমরা এই যে ধাতুর লেপন বলি বা ধাতুর বিশুদ্ধিকরণ, আমরা অন্য দুটো ধাতুর ক্ষেত্রে দেখব। এর ক্ষেত্রে যদি আমি ভাবি প্রথমে ধাতুর লেপন, আমি ধরো কোনো একটা লোহার উপরে কপারের লেপন দিতে চাইছি সাপোজ, তাহলে প্রথমে লোহাটাকে এখানে ঝুলিয়ে দেব, এখানে কপার সালফেট নেব, আর এখানে কপারের দণ্ড নেব। এইখান থেকে একটা প্রশ্ন সাধারণত হয়েই থাকে, ঘুরিয়ে ফিরিয়ে দিতেই থাকে। ধাতুর লেপন, ধাতুর নিষ্কাশনের এই ক্যাথোড, অ্যানোড, আর এখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাকে ব্যবহার করা হবে। জিনিসটা একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে পরিষ্কার, যে আয়নটা থাকবে ধাতুর সেটাই গিয়ে ক্যাথোডে জমা হবে। সুতরাং ক্যাথোডে কোন ধাতুটা রাখছি তার উপর আমার কোনো নির্ভর করছে না, শুধু তার উপরে গিয়ে জমা হবে, লেপন হয়ে যাবে তার উপরে। আর এই ধাতুর সঙ্গে অ্যানোডের যে ধাতু তাকেই হচ্ছে সমান সমান রাখতে হবে। এখানে আমরা কী ভাবছি, ধরো একটা অশুদ্ধি কপার আছে, তাহলে এখানে যদি আমি অশুদ্ধি কপার রাখি, আর এখানে যদি আমি প্রথম থেকে একটা বিশুদ্ধ কপার রেখে দিই, তাহলে এই কপারটা প্রথমে Cu2+ হিসাবে সলিউশনে যাবে, দ্রবণে যাবে, তারপর আবার এখানে জমা হবে। সুতরাং এখানে পুরো বিশুদ্ধ কপার জমা হবে, আর এখান থেকে কপারটা ক্ষইতে 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 চলে আসবে। এবারে এখানে যদি অন্যরকম কোনো অশুদ্ধি থাকে, প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার, সেগুলো তো আর দ্রবণ হিসাবে এখানে আসতে পারছে না। সেগুলো তখন কি এরকম পয়েন্ট, ছোট 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 কণা এখানে জমা হয়। এটাকেই বলা হয় অ্যানোড মাড, কাদা, অ্যানোড মাড। তাহলে কি না, ধাতুর বিশুদ্ধিকরণের সময় অ্যানোডে অন্য যে সমস্ত ধাতু থাকে তারা অ্যানোডের তলায় থিতিয়ে পড়ে, তাতে মূল্যবান ধাতু হিসাবে প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার এরা থাকে। এইটা অ্যানোড মাড কি, অ্যানোড মাডে কী মূল্যবান ধাতু থাকে, এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কপার ধাতু নিষ্কাশন গেল, তার সঙ্গে আমি ধাতুর লেপন কথা ভাবলাম বা ধাতুর বিশুদ্ধিকরণের কথা ভাবলাম, সেটআপটাই একই।
বা রাসায়নিক বিক্রিয়ার প্যাটার্নটা একই। সেখানে কি হবে, যে ধাতু আয়নটা থাকবে সে গিয়ে ক্যাথোডে জমা হবে, আর অ্যানোড থেকে ক্ষয়ে ক্ষয়ে এখানে চলে আসবে। তো একই ব্যাপার ধাতুর লেপন আর কোথাও ক্ষেত্রে করা হয় না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সোনা বা রূপোর গহনা তৈরি করা হয়, পুরো বিশুদ্ধ সোনাকে ব্যবহার না করে ভেতরে কোনো একটা কম দামির ধাতু থাকে, সেই ধাতুর উপরে সোনার বা রূপোর প্রলেপ দেওয়া হয়। সেই প্রলেপের প্রসেসটাও সেম। আমি যে ধাতুর উপরে প্রলেপ দিতে চাইছি সেই ধাতুটাকে আমি ক্যাথোডে নেব। ধরো আমরা একটা ব্রোঞ্জ তো মিক্স মেটাল, ধরো কপারই ভাবি, ধরো কপার একটা হচ্ছে বালা আছে, হাতে পরার জন্য কপারের বালা, এর উপরে আমার একটা সোনার প্রলেপ দিতে হবে। তাহলে কি করতে হবে না, বালাটাকেই প্রথমে রেখে দিতে হবে কোথায় না ক্যাথোডে, আর অ্যানোডে কি রাখতে হবে না একটা সোনার প্লেট রাখতে হবে যেখান থেকে সোনাটা যাবে, গোল্ড AU। এবারে আর এক্ষেত্রে আরেকটা তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করতে হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেখানে গোল্ড থাকবে, এক্ষেত্রে পটাশিয়াম অরসায়ানাইড ইউজ করা হয়। তো এই তাহলে কি হলো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে এমন একটা থাকবে যেখানে AU ধাতু আয়ন তৈরি করবে, AU, আর AU মানে গোল্ড যেটা, তার একটা প্লেট থাকবে। এবার এই তড়িৎ বিশ্লেষণ চলাকালীন কী হবে, ধাতুটা ক্ষয়তে ক্ষয়তে এখানে আসবে, আর এখানে যে AU প্লাসটা আছে সেটা এর উপরে খুব পাতলা প্রলেপ হয়ে যাবে আস্তে 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 আস্তে, যতটা প্রলেপ দেওয়ার কথা ততটা প্রলেপ দেখিয়ে আবার তড়িৎ পরিবহনের বন্ধ করে দিতে হবে। তাহলে এইভাবে হচ্ছে ধাতুর উপরে ধাতুর লেপন দেওয়া যায়। একই রকমভাবে যদি গোল্ড, সিলভার বা রূপোর প্রলেপ কেউ যদি দিতে চায়, একই রকম পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড নিতে হবে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে। এখানে ক্যাথোডে যে ধাতুর উপরে আমি প্রলেপ দিতে চাইছি তাকে নিতে হবে, আর অ্যানোডে নিতে হবে একটা রূপোর দণ্ড, এটা তখন গোল্ডের পরিবর্তে হয়ে যাবে রূপোর দণ্ড। সুতরাং জিনিসটা হচ্ছে সেম, ধাতু নিষ্কাশন হোক বা ধাতুর লেপন হোক, বিশুদ্ধ ধাতু সবসময় ক্যাথোডে জমা হবে। সল্ট হিসাবে ওই ধাতুর একটা লবণ নিতে হবে সল্ট, আর যে ধাতুটা আমি কি বলে লেপন করতে চাইছি বা বিশুদ্ধিকরণ করতে চাইছি তাকে নিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বারবার বলছি, যে ক্যাথোডে জাস্ট জমা হবে, ওখানে কাকে রাখছি সেটার উপর নির্ভর করছে না, নির্ভর করছে পুরো বিক্রিয়াটা এখানে কি লবণ আছে আর তার সেম হবে। এখানে যদি আমি নিকেল সালফেট নিই আর এটা যদি সিলভার নিই, তাহলে সিলভারের প্লেটিং হবে না, তখন বিক্রিয়াটা অন্য হয়ে যাবে, জলের তখন OH মাইনাস বিক্রিয়াটা হবে, যে দুটো বিক্রিয়া লিখেছিলাম তার মধ্যে ওই বিক্রিয়াটা হবে। তো এইগুলো বাকিগুলো বই দেখে এবারে বোঝার চেষ্টা করবে কি কি আছে, তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর তীব্র তড়িৎ বিশ্লেষ্যের কয়েকটা নাম, আর জলের তড়িৎ বিশ্লেষণে কি হয় সেটা তো বললাম। বাকি পদ্ধতি বললাম, ভোল্টমিটার বললাম, কপারের তড়িৎ বিশ্লেষণ অ্যানোডে কপার দণ্ড ব্যবহার করে আর কপার দণ্ড না ব্যবহার করে, এছাড়া ধাতু নিষ্কাশন, তড়িৎ লেপন এবং ধাতু বিশোধন বা পরিষ্কার করা, এটাই আছে, আর সেরকম কিছু নেই। বাকি যেগুলো চ্যাপ্টারের প্রবলেমগুলো আছে আশা করি দেখলে পারবে। এই ক্লাসটা এখানেই শেষ করছি।